আজকে আমাদের গোয়া ভ্রমণে নর্থ গোয়াতে লাস্ট দিন, মানে নর্থ গোয়া বা সাউথ গোয়াতেও বলা যায় লাস্ট দিন, কারণ এখন নর্থ গোয়া থেকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি সাউথ গোয়ার উদ্দেশ্যে। আমরা যাব সাউথ গোয়া। সাউথ গোয়া সারাদিন ঘুরে আমরা রাত্রিরে রিটায়ারিং রুমে থাকবো, পরের দিন সকালবেলা মানে আগামীকাল সকালবেলা আমরা ট্রেন ধরছি। তাই আপাতত বাই বাই নর্থ গোয়া, বাই বাই কালাঙ্গুটে বিচ, বাগা বিচ, সব খুব সুন্দর। এখানে নর্থ গোয়ায় আমরা ঘুরেছি, কোনো আমাদের অসুবিধা হয়নি। এবারে আমরা যাব মাঠগাঁও জংশনে প্রথমে যাব, কারণ ক্লক রুমে আমাদের লাগেজগুলো রাখবো, রেখে তারপর ওখান থেকে সাউথ গোয়াটা পুরো ঘুরে দেখবো আজকে একদিনে। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, লাগেজ গাড়িতে তুলে নিয়েছি। লাগেজ অনেকগুলো হয়েছে, ওই জন্যই ক্লক রুমে যাবো, মাঠগাঁও স্টেশন ক্লক রুমে রেখে তারপর আমরা বেরোবো। এই যে এখন আমরা পুরোপুরি তৈরি হয়ে গেছি। আর এই হোটেলেই আমরা ছিলাম, হোটেল মির প্যালেস। ভালো হোটেল, কোনো অসুবিধা আমাদের হয়নি, আর ভালো লোকেশানে। এখান থেকে একদম 1 মিনিটের মধ্যেই কি 2 মিনিটে বিচ। তো খুব ভালো ঘুরলাম এখানে নর্থ গোয়ায়। এবার আমরা চলে যাচ্ছি সাউথ গোয়ায়। দেখা হচ্ছে আবার মাঠগাঁও স্টেশনে গিয়ে। এই হচ্ছে মাঠগাঁও স্টেশন, অনেক বড়, অনেক জায়গা জুড়ে প্রচুর ট্যাক্সি ফ্যাক্সি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে ক্লক রুম। ক্লক রুমেই আমরা হচ্ছে ব্যাগপত্রটা রাখলাম। ঘন্টা পিছু 35 টাকা করে পার ব্যাগ। ঘন্টা পিছু বলছি, সরি, 24 ঘন্টার জন্য, একদিনের জন্য 35 টাকা পার ব্যাগ। আর এই যে এখানে স্কুটিটা রেখেছিলাম, এবার এটা নিয়ে চলে যাব আমরা। কোথায় যাবো? পালোলেম বিচের দিকে চলে যাবো লাস্টে। যাচ্ছি এখান থেকে এখনো অন্তত প্রায় 25-26 কিলোমিটার। অনেক দেরি লাগবে না যদি রাস্তা এরকম থাকে। হ্যাঁ, মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে। গাইস, তোমরা শুধু রাস্তাটা দেখো, পাশে জঙ্গল আর মাঝখান থেকে কিন্তু এরকম সুন্দর রাস্তা। রাস্তায় কোনো ভাঙাচোড়া নেই, বাম্পার নেই, কিচ্ছু নেই। দারুণ দারুণ। এই রাস্তা দিয়ে কিন্তু টানা আমরা অনেক কিলোমিটার চলে এলাম, যদিও আমরা এখনো গুগল ম্যাপে দেখবো কত কিলোমিটার বাকি আছে। এখন অনেকটাই বাকি আছে মনে হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, দারুণ লাগছে এই রাস্তাটা। মানে রাস্তা থেকেই মন ভরে যাচ্ছে। আর বিচ দেখবো, এই হচ্ছে পালোলেম বিচ। আমরা পালোলেম বিচে চলে এসেছি। সাউথে সব থেকে দূরে যেটা টার্গেট নিয়েছিলাম সেটাই আমরা আগে চলে এলাম। এখানে পার্কিং চার্জ দিল 50 টাকা করে। তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পালোলেম বিচ। বিচের একদম ধারেই কিন্তু জল চলে এসেছে। এই যে বোটে করে বোধহয় বাটারফ্লাই বৃষ্টি নিয়ে যায়, কিন্তু আমরা স্কুটি নিয়ে চলে যাব। এই হচ্ছে প্রচুর কায়াকিং এ করার বোট রয়েছে, ছোট ছোট। আর এদিকে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর। কেমন লাগছে এখানটা? সুন্দর লাগছে। প্রথমে এসে আমি একটু পা ভিজিয়ে নিলাম। চলো একটু নামি। এই যে বোটে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিচে মার্কেটটায় ফরেনার দেখলাম প্রচুর। ওইও সাউথের প্রথম বিচটা এসেই কিন্তু মন পুরো ভরে গেল। এখানে একদম ঢেউ পাড়ের কাছে এসেই গেছে, প্রায় পাড়ের কাছে এসেই ধাক্কা মারছে ঢেউ। দারুণ লাগছে। মানে নর্থ গোয়া ভালো ছিল, বাট সাউথ গোয়া এসে বুঝতে পারলাম কিছু তো ডিফারেন্স আছে। সাউথ গোয়া এক কথায় দারুণ, অনবদ্য।
এই হচ্ছে বাটারফ্লাই বিচ যাওয়ার রাস্তা। এবড়ো খেবড়ো রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু এটাও একটা অ্যাডভেঞ্চারাস জার্নি বলা যায়। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার, কত 3 কিলোমিটার 3.5 কিলোমিটারের কাছে এখান থেকে গিয়ে কিন্তু বাটারফ্লাই বিচ। এখন আমরা এই পথ ধরে এই যে যাচ্ছি, ভালো লাগছে যেতে, খারাপ লাগছে না, কিন্তু রাস্তার অবস্থাটা খুব একটা ভালো না। এই যে আমরা যাচ্ছি দুজনে, কিরম কাদা কাদাও হয়ে রয়েছে রাস্তাটা, বৃষ্টির জন্য একটু কাদা কাদা হয়ে রয়েছে, কিন্তু খারাপ লাগছে না যেতে। আমরা কিন্তু সাথে করে খাবার নিয়েই বেরিয়েছি। এটা কি খাবার বার করেছে একটু দেখে দাও। এই যে ভেলপুরি মুড়ি, এটা ছাড়াও বিস্কুট নিয়ে বেরিয়েছি, কারণ খাওয়ার জন্য টাইম ওয়েস্ট করা যাবে না, ঘুরতে এসেছি, ভালো করে ঘুরে নিতে হবে, তার জন্য। খিদে পেয়েছে? খেয়ে নি। এমনি রাস্তাটা কেমন লাগছে? সামনে হয়তো আরো বেশি খারাপ হবে, তো সেই জায়গাটা একটু সাবধানে। ও ঠিক আছে, সবাই এই পথটা, এই রাস্তা দিয়ে না যেতে চাইলে পালোলেম বিচ থেকে বোট ছাড়ছে, সেই বোটে করে যাওয়া যায় হানিমুন বিচ বা বাটারফ্লাই বিচ, যে কোনো একটা বিচে তারা নামায়, কিন্তু দুটো বিচই ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু আমরা সাথে স্কুটি রয়েছে, আমরা স্কুটি করেই যাব। এই জার্নিটাই আমাদের কাছে বেশি ভালো লাগবে। এখানকার রাস্তা ভীষণই খারাপ ছিল, কাদা জল, এত খারাপ অবস্থা রাস্তার যে বলার মতন নয়, মানে স্কুটি নিয়ে পড়ে যাওয়ার মতন। কোনো রকমে ওকে নামিয়ে বেশ কিছুটা পথ হেঁটে এসছে, আমি স্কুটি করে কোনো রকমে এসছি। আর এই হচ্ছে জায়গাটা, এই যে এখন আমরা বিচে যাইনি, এই যে এখানে আমরা স্কুটিটা পার্ক করেছি, এখানে বেশ কিছু স্কুটি পার্ক করা আছে, এখান থেকে নেমে বোধহয় কিছুটা হেঁটে যেতে হবে। এই যে আমরা এখন এই জঙ্গলের রাস্তা দিয়ে এই যে হেঁটে যাচ্ছি, মাঝখানে একটুখানি সরু রাস্তা, এখান থেকে হেঁটে বোধহয় কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, মনে হচ্ছে 5-10 মিনিট লাগবে হয়তো হেঁটে। এখান থেকেই বাটারফ্লাই বিচ পৌঁছাতে হবে, মানে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, কি বলো? হ্যাঁ আর কি। এই হচ্ছে জঙ্গলের রাস্তা, এই রাস্তা দিয়ে আমি আরও মৈত্রী দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বাটারফ্লাই বিচ দেখবো বলে। খুবই সরু রাস্তা, এইটা হাঁটতেই হবে স্কুটিটা রেখে, এইটুকু আর উপায় নেই, সরু একদম রাস্তা। যদিও আমরা হালকা কিন্তু জলের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে খুব বেশি আর দূর নেই, 2-5 মিনিটই লাগার কথা বোধ হয়, বুঝতে পারছি না, জঙ্গলের রাস্তা বলে। রাস্তাটা তোমরা দেখো গাইস, এই রাস্তাটা হেঁটে ছাড়া উপায় নেই, আর স্কুটি নিয়ে আমরা যে রাস্তা ধরে এসছি, ও মাই গড, যে কোনো সময় পুরো পড়ে যাব। মানে এতটা খারাপ হবে এক্সপেক্ট করিনি প্রথম দিকটা দেখে, যে ভাঙাচোরা হতেই পারে, কিন্তু মাঝখানে মাঝখানে যে জল থাকবে, স্লিপারি থাকবে, কাদা হয়ে থাকবে, সেটা বুঝতে পারিনি। আর পুরো লাল একদম থকথকে কাদা, এখানকার লাল মাটি যেহেতু, লাল কাদা একদম ঠকঠক করছে। না খুব কষ্ট হবে না, মোটামুটি চলে আসতে পারবো। কেন আমরা এই জায়গাটায় এলাম এত কষ্ট করে, তার কারণই হচ্ছে এইটা, এই হচ্ছে বাটারফ্লাই বিচ। তলায় বালি, এদিকে পাহাড়, এই হচ্ছে বাটারফ্লাই বিচ। বোটে করে যারা আসছিল তারা এই যে বোট এখানে নিয়ে আসছে, এইটুকুই বিচটা, কিন্তু দেখার মতন। কি গো, কষ্ট করে এলেও কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, দেখো বিচটা পুরো বাটারফ্লাইয়ের মধ্যে, এদিক থেকে গিয়ে এইদিকে এইদিকে, পুরো ওই জন্য এই বিচটা না বাটারফ্লাই। আর সবে এলাম, এখন অনেকক্ষণ থাকবো বিচে। বিচটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি একবার, দারুণ সুন্দর। শুধুমাত্র এটার জন্য এতটা পথ কষ্ট করে আসা সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই। দারুণ লাগছে বিচটা, ছোট্ট একটুখানি বিচ, কিন্তু দারুণ লাগছে। আমার চোখে এটাই হলো গোয়ার বেস্ট জায়গা।
যেটার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন আসবো, এসে পৌঁছেছি অনেকটাই কষ্ট করে, খারাপ রাস্তা দিয়ে হলেও এইটা দেখার জন্য। সত্যি এটা বেস্ট। এইখানে এই রাস্তাটা এইখান থেকে এই যে এখানে আমি নেমে গেছি, আর ওই যে ওই রাস্তা ঘুরাচ্ছে দেখো আসার পথে। ভীষণ স্লিপার এখানটা, তো সাবধানে। এখানে জলেই নামতে হবে, কিছু করার নেই, আমাকে পা ভেজাতেই হবে, এখানে কিছু করার নেই। দেখো এইখানে কিরম করে যাচ্ছে দেখো, আর আমাকেও কিরম করে যেতে হবে। এই পড়ে গেছি, পড়ে গেলাম পিছলে, তো কি করবো? আজব ব্যাপার তো, হট করছে কেন? আমরা এখন এসে পৌঁছলাম কোলা বিচে। এই কোলা বিচে কায়াকিং করার আমাদের ইচ্ছা আছে, দেখা যাক। এই রাস্তাটাও কিন্তু অনেকটাই জঙ্গলের মধ্যে দিয়ে, মানে কাউকে জিজ্ঞেস করার পর্যন্ত লোক নেই। গুগল ম্যাপও এখানে নেট কাজ করছে না, ফলে গুগল ম্যাপও কাজ করছে না। আর ওখানে তো আমি পড়ে গেছিলাম, ও কাদার মধ্যে পড়ে গেছিলো, ফলে তারপরে আমরা যেহেতু আগন্ডা বিচে গিয়েছিলাম, কিন্তু সেখানে সমুদ্রে আমরা আর ফোনটা নিয়ে যাইনি, কারণ ফোন টোন সব কাদায় মাখামাখি হয়ে গেছিলো, আমাদেরকে গাড়ি ধুতে সব কিছু করতে হয়েছে, তার জন্য কিন্তু একটু দেরিও হয়ে গেল। আগন্ডা বিচে আমরা ওই জন্য কোনো ফটো বা ভিডিও করতেই পারলাম না। বন্ধুরা, এই হচ্ছে কোলা বিচ। আমি এই উপর থেকে ভিডিওটা নিচ্ছি, দারুণ লাগছে উপর থেকেই। ওহ কি জায়গা, কোলা বিচ দারুণ। ওই যে ওইদিকে সব কায়াকিং হচ্ছে, আমরাও যাব করতে। আর এইদিকে অসাধারণ ভিউ, এক কথায় অনবদ্য, দারুণ। কিরম লাগছে? ভালো লাগছে, যেটার জন্য আসা সেটা আগে করবো এবার। কায়াকিং বিচ তো সবকটাই ভালো লাগছে, এটা একটু অন্যরকম আছে। চলো ওদিকে যাই। এই যে আমরা কোলা বিচে চলে এসেছি, এখানে কায়াকিং হচ্ছে, দারুণ। এখানে কায়াকিং হচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা, এটার জন্যই কিন্তু মেনলি কোলা বিচটা এত সুন্দর লাগছে। এই যে আমি না কিছু পাচ্ছি না, আমি উল্টো পাল্টা জায়গায় নিয়ে চলে যাচ্ছি। আমি কিছু মানে এখনো কিছু আয়ত্ত করতে পারছি না, কোন দিকে হ্যান্ডেল ঘোরালে কি হচ্ছে বুঝতে পারছি না। তা ওই যে এই চালিয়ে নিয়ে যাচ্ছে, চালাতে গিয়ে আবার এদিক চলে যাচ্ছে। হাইট নাকি 4 ফুট হাইট আছে, মানে আমার থেকে আমার 5 ফুট। ডুববো না, হ্যাঁ খুব বেশি জল নেই দেখাই যাচ্ছে, কিন্তু কি জানি কতটা কি যেতে পারবো। 1 ঘন্টা টাইমিং দিয়েছে, 500 টাকা নিল আমাদের। ভালোই লাগছে। এটা একদম ডাঙাতে চলে যাচ্ছে, ঘুরাতে পারছে না, দেখো কিরম এদিকে চলে গেল, ধাক্কা খাবে এবার। ঠিক है, अभी আবার इधर जाएंगे। তো এই আপাতত অবস্থা। ওইদিকে অনেক জটলা জমেছে, ওই দেখো ওইদিকে, জানি না ওরা কি করছে, ওই দিকটা করে দেখতে হবে গিয়ে। সব যে যার মতন মনে এদিক ওদিক করছে। এই যে মৈত্রী এখন কায়াকিং করছে, আর আমি পিছনে বসে আছি। এখানে এই যে অনেকগুলোই কায়াক রয়েছে, অনেকেই করছে ওই যে সামনেতেও। আর এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, এই যে নারকেল গাছের ভিউটা দারুণ সুন্দর। আর মৈত্রী কায়াকিং করছে, বিশাল কায়াকিং করছে, বিরাট নৌকা চালাচ্ছে। কিরম লাগছে? দারুণ লাগছে। ঠিক আছে, ভালো লাগলেই ভালো। এই হচ্ছে কোলা বিচ, অরিজিনাল যে সমুদ্র সৈকত সেটাই কোলা বিচ। আর এর উল্টো দিকেই কিন্তু এইদিকে কায়াকিংটা হচ্ছিল। এই বিচটাও কিন্তু পাথুরে বিচ, একদম পাথর ভর্তি এখানে, কিন্তু এই বিচে স্নান করা বারণ, তাই আমরা এই বিচে আর নামবো না। অনেক সিঁড়ি, এখন একটু পেট্রোল পাম্পের দরকার আছে, তেল ভরতে হবে। অনেকটা ফুটিয়ে গেছে। আমরা এখন কাবোদেরামা ফোর্টে এসেছি, আর ঢুকছি কাবোদেরামা ফোর্টে।
আমরা কাবুদেরামা ফোর্টের মধ্যে প্রবেশ করেছি। জায়গাটা মনে হচ্ছে একটু সাজানো গোছানো, কিন্তু একটু জঙ্গল হয়ে গেছে আর কি। এখনো ঢুকিনি, জাস্ট গেট দিয়ে এন্ট্রি করলাম, কিন্তু এখানে আই কার্ডের নাম্বারটা লাগলো, আই কার্ড দেখলো, নাম্বারটা শুধু লাগলো। এই যে চার্চ একটা রয়েছে, আর এরই কিন্তু নিচ দিয়ে পেবেল বিচ মানে পাথরের বিচে কিন্তু যাওয়া যায়, ওইটাই যাবো, ওটাই বেশি ভালো লাগবে আর কি আমাদের। খিদে পেয়েছে? হ্যাঁ ভীষণ ঘিরে পেয়েছে, সেই তখন ওই ভেলপুরি টাইপের খেয়েছি, এবার পুরো স্পটগুলো কভার না করে খেতেও পাচ্ছি না, এরপরে খাবো এই দুটো দেখার পর, তারপরে ভাত খাবো ভাবছি। অ্যাকচুয়ালি আমরা দেখে রেখেছি যে কোলভা বিচের কাছে বাঙালি রেস্টুরেন্ট আছে, এখন সেখানেই খাওয়ার চেষ্টা করবো, এখন দেখা যাক কি হয়। মাঝখানে তেলও একটু রাখছিল, তেলটা পুরো নিয়ে এলাম এটা আসার আগে। এই যে এই পথ ধরেই কিন্তু পেবেল বিচের জন্য নামতে হবে, পথটা কিন্তু বেশ রিস্কি আছে, পাথরের পথ, ওই নিচে পেবেল বিচ দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে ওখানেই যাব। নামতে হয়তো কষ্ট হবে না, কিন্তু ওটার সময় বেশ কষ্ট হবে, বুঝতেই পারছি। ওই যে নিচে দেখা যাচ্ছে পেবেল বিচ, নামলেও হবে না নামলেও হবে, একই তো দেখতে পাচ্ছি। না না নামতে তো হবে, ওখানে ওখানে যাবে না, কি বলছো, সেরা জায়গা। এখানে পুরো ডাব গাছ ঘেরা, নারকেল গাছে ঘেরা, আর এরম পাথরের পথ, নামবো আমরাও নামবো। এই যে এটাই হচ্ছে পেবেল বিচ, এত পাথর রয়েছে এই বিচটায়, এই জন্যই এটার নাম পেবেল বিচ। বিচটা ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে, আর পরন্ত বিকেলে ভালো লাগছে বিচটা। ওইদিকে পাহাড় মিশে গেছে, এদিকে বড় বড় পাথর। আমি নামলেও মৈত্রী এটায় নামেনি, সেই যে উপরে দাঁড়িয়ে আছে, অনেকটা নিচে বলে ও নামেনি, এই যে দাঁড়িয়ে আছে উপরে। এই বিচটাও দারুণ লাগছে, দারুণ। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি পেবেল বিচে, এটাই হচ্ছে পেবেল বিচ, পুরো পাথরের বিচ। বিচটা সমুদ্রের জল পর্যন্ত যাওয়া যাবে না, মানে নামা যাবে না, প্রচুর পাথর ভর্তি, এমনি বিচটা দেখতে বেশ সুন্দর। এখন আমরা চলে এলাম কাবুদেরামা ফোর্টের উপরে, এটাই হচ্ছে অরিজিনাল ফোর্ট। এই যে এখানে কিছু কামান রাখা রয়েছে, একটা ওদিকে একটা আছে, দুটো কামান, আর মাঝখানে এটা একটা কী করা আছে বুঝতে পারছি না। আর এই যে পিছন দিকে সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা ভালো আসবে সমুদ্রের। এবার আমরা একটু সমুদ্রটা দেখে নিই। হাওয়া আছে ভালো, অসাধারণ ভিউ। তো আমরা ট্রিপের প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, মানে সাউথটা মোটামুটি যেগুলো ঘুরবো ভেবেছিলাম তো সেগুলো ঘোরা হয়ে গেছে। এবার শুধু কোলভা বিচটা বাকি আছে, তার আগে একটুখানি আমরা কিছু খাবো, তারপর কোলভা বিচে গিয়ে রেস্ট করবো। এই যে আমরা এখানে মাঠগাঁও স্টেশনে এবার গাড়িটা দিয়ে দিলাম, জমা করে দিলাম গাড়িটা, 1000 টাকা রিটার্নও করে দিল। মৈত্রী চেক করে নিচ্ছে যে গাড়িতে কিছু নেই কিনা, মানে গাড়িতে কিছু রয়ে গেল কিনা। আর আমরা এই যে এই ভাইয়ের থেকে গাড়িটা করেছিলাম, ভাইকে ফিরিয়ে দিলাম। তোমার নাম? बसु বাসু। ফোন নাম্বার 7507296569। ঠিক আছে। ওনার সাথে হ্যাঁ, কন্ট্যাক্ট করে দেবো। কেউ যদি কখনো মাঠগাঁও স্টেশনে এসে স্কুটি রেন্ট করতে চাও, তাহলে এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবারে আমরা চলে যাব ক্লক রুম থেকে মালটা নেব, নিয়ে একটু বসতে হবে, কারণ আমাদের 9টার আগে রিটায়ারিং রুম দেবে না। অবশেষে আমরা মাঠগাঁও স্টেশনে চলে এলাম, মানে কি বলবো, লাস্টে খেলাম, কিন্তু কোলভা বিচটা ভালো করে লাগলো না খুব একটা, মানে জানি না জলটা পিছিয়ে গেছে নাকি। তো আমরা এখন 1 ঘন্টা ওয়েট করবো, তারপরে আমাদের রিটায়ারিং করা আছে। আগে আমরা লাগেজটা নেবো, সকালবেলা ক্লক রুমে লাগেজটা রেখেছিলাম, তো সেই লাগেজটা নিয়ে তারপর একটু ওয়েট করবো, তারপরে রিটায়ারিং। আর ঘোরা কেমন হলো? ওরা খুব ভালো হয়েছে, দারুণ দারুণ, প্ল্যান মাফিকই হয়েছে। প্ল্যান মাফিকে। স্কুটি ফেরত দেওয়ার টাইম ছিল কটায়? 8টায় ছিল, তো 8টার একটু মানে 8টার একটু আগে আমি দিয়ে দিলাম, 8:52 তার আগে দেওয়া হয়ে গেছে। আমাদের ওই মানিটাও দিয়ে দিয়েছে, যেটা নিয়েছিল 1000 টাকা, মানে হ্যাঁ রিফান্ড করে দিয়েছে, টাকা ডিপোজিট মাইনে রিফান্ড করে দিয়েছে। ভালোই ছিল খুবই। হ্যাঁ এই সিটিং প্লেস তাদের জন্য। এই হচ্ছে রিটায়ারিং রুম, এই রিটায়ারিং রুমে আমরা উঠেছি।
বেশ বড় কিন্তু একটা টয়লেটও রয়েছে, এদিকে টিভিও রয়েছে, আর এদিকে এসি রয়েছে। যদি এসির খুব একটা প্রয়োজন নেই এই মুহূর্তে, কিন্তু এগুলো এসি ছাড়া আবার হয় না। তো আরও কিছু ব্যাগপত্র গুছানোর আছে, সেই সমস্ত কাজগুলো করে নিই, কাল সকালবেলা ট্রেন ধরতে হবে। আমরা এখন মাঠগাঁও স্টেশনের রিটায়ারিং রুম থেকে রেডি হয়ে নিচে চলে এসেছি। এখানে ট্রেন হচ্ছে 6:55। এখন দেখা যাক কখন ট্রেন দেয়, একটু চাটা খাবো, খেয়ে তারপরে ট্রেনে উঠে যাবো। তারপরে আবার সেই দীর্ঘ 40 ঘন্টার ওপর ট্রেন জার্নি। ট্রেনে উঠে গেছি, এখন বাজে কটা, 1:30 মতন হবে সকাল। এখন অনেক বাকি। দুধসাগর ওয়াটারফলসটা ট্রেন থেকে দেখলাম, যাওয়ার দিনের থেকে আজকে যখন ফিরছি সেটা কিন্তু বেশি ভালো লাগলো আমার। দুধসাগর ওয়াটারফলসটা কেন জানি না, হয়তো একই তো ছিল, কিন্তু আজকে যেন বেশি ভালো লাগলো, আর ভিডিওটাও আজকে বেশি ভালোভাবে করতে পেরেছি। ঘুরে মুখটা সেই ওই মাথায় চলে গেছে। কেমন লাগছে ট্রেনটা? খুঁজে দাম ওই আমাদের সাদা ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনম জংশন স্টেশনে। এই যে বিশাখাপত্তনম স্টেশন, এই স্টেশনটা কিন্তু বেশ ভিড় আছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হবে। ট্রেনটা এতক্ষণ এই দিকে যাচ্ছিলো, এবার ট্রেনটা ইঞ্জিনটা ওইদিকে লাগানোর পর ওইদিকে ট্রেনটা এবার রান করবে কলকাতা পর্যন্ত। এখন বাজে সকাল 8:30 মতন। আমরা পৌঁছবো সাঁতরাগাছি স্টেশনে রাত্রি 10:30 নাগাদ। তারপর বাড়ি ফিরতে পারবো কিনা জানি না, যদি সম্ভব হয় তাহলে ফিরবো, নাহলে কালকে সকালবেলা বাড়ি ফিরবো। এখানে বসে রয়েছে, ও নামেনি, এখানে অনেকক্ষণ হল্ট আছে ট্রেনটা, যেহেতু ইঞ্জিনটা ওদিকে লাগানো হবে বলে। আর এখানে খাবার দাবার দেখলাম কিছু পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু ইডলি ফিডলি এইসব পাওয়া যাচ্ছে, ওগুলো আমি খাই না বা ভালো লাগে না, তাই ওগুলো আর নিলাম না। মোটামুটি অনেকক্ষণ ট্রেন জার্নি হয়ে গেল, এখনও মোটামুটি আজকের গোটা দিনের ট্রেন জার্নিটা বাকি রয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:39, রাত 11:39। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 11:39। আমরা নেমে গেলাম আন্দুল স্টেশনে, মানে সাঁতরাগাছিতে নামার কথা, কিন্তু আন্দুল স্টেশন আগে আমরা নেমে পড়লাম। তার কারণ পিছনে একটা লোকাল ট্রেন আসছে, এই ট্রেনটা যদি বেশি ঝোলায় সাঁতরাগাছি ঢোকানোর আগে, তখন আবার পিছনে লাস্ট লোকাল ট্রেনটা মিস হয়ে যাবে। তার জন্য আমরা আন্দুল স্টেশনে নেমে পড়লাম। এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব সরাসরি হাওড়া স্টেশনে। অবশেষে লোকাল ট্রেনে করে আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে রাত্রি 1:20-তে। এরপর এখান থেকে বাড়ি যাব কী করে দেখি, ওলা উবের যদি কিছু পাওয়া যায় তাহলে চলে যাব। আমাদের জার্নি এখানেই শেষ হলো, দেখা হবে এরপরে আবার অন্যরকম ব্লগ নিয়ে।